আজকে আমরা ডাব্লিউবিএসএসসির এসএলএসটির যে মক ইন্টারভিউ সেটি উপস্থাপন করতে যাচ্ছি। এর আগে আর একটি মক ইন্টারভিউ আমরা এই চ্যানেলে অলরেডি আপলোড করেছি। যারা দেখেননি তারা অবশ্যই সেটি গিয়ে আগে দেখবেন। এটি আমাদের দ্বিতীয় মক ইন্টারভিউ। আগেই বলি, একটি কাল্পনিক ক্লাসরুম ভেবে কিন্তু মক ইন্টারভিউটাকে আয়োজন করা হয়েছে। এখানে কোনো পরীক্ষক বা কোনো ইন্টারভিউয়ার নেই। আপনারা নিজেরা এই প্রশ্নগুলোকে নিজেদের প্রিপারেশনে কাজে লাগাতে পারেন। ধরে নেওয়া যাচ্ছে যে এই মক ইন্টারভিউ আনুমানিক 15 মিনিট চলবে। তাহলে প্রথমেই যখন যাওয়া হবে ইন্টারভিউয়ের রুমে আমরা ঢুকলাম, তারপরে কী ধরনের প্রশ্ন আসতে পারে তার উপর ভিত্তি করে এই মক ইন্টারভিউটাকে আলোচনা করা। প্রথম পর্ব, পরিচিতিমূলক প্রশ্ন। ধরে নিন যে 1-2 মিনিট আপনাদের নিজেদের পরিচয় সম্পর্কে তারা জানতে চাইবেন। যেমন নিজের সম্পর্কে সংক্ষেপে বলুন এবং কেন আপনি ইতিহাস শিক্ষক হতে চান। এই প্রশ্নের উত্তর সবার ভিন্ন ভিন্ন হবে, তাই নিজেদের মতো করে একটা ইন্ট্রোডাকশন এবং আপনি কেন ইতিহাস সাবজেক্টকে বেছে নিয়েছিলেন গ্র্যাজুয়েশনে এবং কেন ইতিহাস শিক্ষক হতে চান সেটি পুরোপুরি আপনার নিজস্ব উপস্থাপন হবে। 2 নম্বর প্রশ্ন, আপনার এই পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা। যারা 2016 আছেন বা আপনারা যদি কেউ ইন্ট্রোডাকশনে বলে থাকেন যে আমি কোনো একটা বেসরকারি ইনস্টিটিউশনেও পড়াচ্ছি, তাহলে এই প্রশ্নটি আপনার জন্য প্রযোজ্য। তাই ব্র্যাকেটে লেখা আছে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাকে এই প্রশ্নটি করা যেতে পারে। আপনার এই পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সংক্ষেপে বলুন। এইটি ইন্ট্রোডাকশন হয়ে যাওয়ার পরে আপনার যথারীতি ডেমো হতে পারে, বা যদি ডেমো নেওয়ার অপশন না দেয় বা আপনাকে বলা হলো ডিরেক্ট প্রশ্নতে চলে যাওয়া হয়, তাহলে সেরকম প্রশ্ন কীরকম হতে পারে এরপরে আসি আমরা দ্বিতীয় পর্বে সেই আলোচনায়। বিষয়ভিত্তিক প্রশ্ন, সাধারণ ও তথ্যভিত্তিক। এটি আপনাদের 4-5 মিনিট চলতে পারে। যেমন ভারতের ইতিহাসে 1757 সালের গুরুত্ব কী। আমরা সবাই জানি পলাশির যুদ্ধ হয়েছিল 23শে জুন। সে পলাশির যুদ্ধের গুরুত্ব ইতিহাসে কী সেটা আপনাকে এখানে বলতে হবে। 4 নম্বর প্রশ্ন, 1905 সালে বঙ্গভঙ্গ কেন হয়েছিল এবং এর ফলাফল কী ছিল। বঙ্গভঙ্গের যে রবার্ট ক্লাইভের নিজস্ব একটা কারণ, সরকারি কারণ, এবং যেটা ঐতিহাসিকদের মতামত যে বঙ্গভঙ্গ কেন হয়েছিল সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে বা হিন্দু মুসলিমের মধ্যে একটা দ্বন্দ্ব, ভেদাভেদ এবং ঐক্যতাকে নষ্ট করতে। এছাড়া এবং এই বঙ্গভঙ্গের ফলাফল যেটা ছিল স্বদেশী এবং বয়কট, সেটা আপনাদেরকে বলতে হবে এখানে। নিম্নলিখিত সাল ও ঘটনাগুলো মিলিয়ে বলুন। 1919 সাল, 1930 এবং 1942। 1919-এ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়, রাওলাট আইন হয়। 1930-এ ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ, যেটাকে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট বলা হচ্ছে, এবং 1942-এ ভারত ছাড়ো আন্দোলন। 6 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী ছিল। নগর পরিকল্পনা, পয়ঃপ্রণালী ব্যবস্থা, যেটা জল নিকাশি ব্যবস্থা বলা হচ্ছে, সেখানে যে কারুকার্য শিল্প মৃৎপাত্রের সেটা, সেখানে ব্রোঞ্জের যে নর্তকী একটা আমরা দেখতে পাই মূর্তি, সেটা বলা যেতে পারে। এই বন্দর ছিল হরপ্পা সভ্যতার, ব্যবসা বাণিজ্যের যে বৈশিষ্ট্য সেগুলোকে আমরা আলোচনা করতে পারি। আকবরের রাজস্ব ব্যবস্থা বা মানসবদারি ব্যবস্থা সম্পর্কে আপনাকে জানতে চাইতে পারে। রাজস্ব ব্যবস্থার জাপ্তি, মানসবদারি ব্যবস্থা আসলে আকবর করেছিলেন, তার যে 2টি ভাগ ছিল জাট সাওয়ার, সেটা আপনাদেরকে বলতে হবে। এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো থেকে আপনারা আন্দাজ করতে পারবেন যে ইতিহাসের প্রশ্ন কেমন হতে পারে ইন্টারভিউয়ে, এবং খুব সহজ প্রশ্ন রাখা হয়েছে। এরপরে যদি আরও মক এরকম প্রশ্নোত্তর আমরা নিয়ে আসি তাহলে হয়তো সেখানে আর একটু ডিফিকাল্ট বা অ্যানালিটিক্যাল আরও প্রশ্ন রাখার চেষ্টা করব। 3 নম্বর পর্বে যেটা আসছে অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণাত্মক প্রশ্ন, যেটা আবার 4 থেকে 5 মিনিট আলোচনার বিষয়বস্তু হতে পারে।
আপনার মতে ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির অহিংসা আন্দোলন কতটা সফল হয়েছিল এবং এর সীমাবদ্ধতা কী ছিল? এখানে অবশ্যই পরীক্ষক দেখতে চাইছেন কি আপনি একপাক্ষিক যুক্তি দিচ্ছেন নাকি বিপক্ষে এবং সপক্ষে দুটোই যুক্তি দেবেন এবং আপনার ব্যাখ্যা কতটা সুন্দর হবে সেটা। সফলতা এবং সীমাবদ্ধতা যেহেতু দুটোই জানতে চাইছেন তাই দুটোই আপনাকে কিন্তু এখানে তুলে ধরতে হবে। ব্রিটিশ শাসনের অর্থনৈতিক নীতি কিভাবে ভারতের কৃষি ও শিল্প ব্যবস্থাকে প্রভাবিত করেছিল বলে আপনি মনে করেন? যে ভারতে কুটির শিল্প ধ্বংস হচ্ছে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব চলছে, এছাড়া বিভিন্ন যে কৃষি মানে চিরস্থায়ী রায়তওয়ারি, ভাইয়াচারি, মহলওয়ারি এই যে বন্দোবস্তগুলো কিভাবে অর্থনৈতিক কাঠামোকে নষ্ট করেছিল বা কাঠামোকে সুগঠিত করেছিল সেই মতামত কিন্তু আপনাকে দিতে হবে। 10 নম্বর প্রশ্ন, আপনি যদি ছাত্রছাত্রীদের বোঝাতে চান কেন ইতিহাস পড়া জরুরি তাহলে কি উদাহরণ দিয়ে বোঝাবেন? এটা আপনাদের ব্যক্তিগত মতামত হবে। 11 নম্বর প্রশ্ন, স্বাধীনতা উত্তর ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন 1956 কতটা যুক্তিসঙ্গত বা যুক্তিযুক্ত ছিল বলে আপনার মনে হয়? স্বাধীনতার পরে যে 1956তে ভাষার ভিত্তিতে যে রাজ্য গঠন করা হয়েছিল সেটা তোমাদের কি মত আছে যে কি মনে করো যে সেটা ঠিক ছিল কি ভুল ছিল করা? শিক্ষণ পদ্ধতি ও ক্লাসরুম ম্যানেজমেন্ট 4 নম্বর পর্ব। 12 নম্বর প্রশ্ন, ক্লাসে যদি কিছু ছাত্রছাত্রী পড়ায় মনোযোগ না দিয়ে কথা বলতে থাকে আপনি কিভাবে পরিস্থিতি সামাল দেবেন? উত্তরের দিক, শাস্তি না দিয়ে আকর্ষণীয় পদ্ধতিতে গল্প, প্রশ্নোত্তর, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, মনোযোগ ফিরিয়ে আনা, প্রয়োজনে ব্যক্তিগতভাবে কথা বলা, এই সমস্ত পয়েন্টগুলোকে এই প্রশ্নের সঙ্গে উত্তর হিসাবে আপনারা যোগ করতে পারেন। আপনার ক্লাসে বিভিন্ন মানের দুর্বল ছাত্রছাত্রীও থাকবে এবং মেধাবীও থাকবে, সেখানে সমানভাবে কিভাবে সমতা রেখে কিভাবে শেখাবেন ছাত্রছাত্রীদেরকে? ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন, পেয়ার লার্নিং এবং অতিরিক্ত সহায়তা আছে, যারা দুর্বল তাদের উপর অতিরিক্ত সহায়তা করা যেতে পারে। ইতিহাস পড়ানোর সময় আপনি কি কি শিখন উপকরণ টিচিং এইডস ব্যবহার করবেন যাতে বিষয়টি আকর্ষণীয় হয়? ম্যাপ, টাইমলাইন, চার্ট, ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ, রোল প্লে, ডিজিটাল টুলস এগুলো ব্যবহার করা যেতে পারে। কোনো ছাত্র যদি ক্লাসে শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করে বা অবাধ্য হয় আপনি কিভাবে তা সামলাবেন? শাস্তি দিয়ে নাকি অন্য কোনো উপায়ে? আপনি এটা নিজস্ব মতামত আপনি এখানে রাখবেন। এরপর আসি চাইল্ড সাইকোলজি নিয়ে প্রশ্ন, 5 নম্বর পর্ব। 16 নম্বর প্রশ্ন, কিশোর বয়সে বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে মানসিক পরিবর্তনগুলি একজন শিক্ষকের পক্ষে জানা কেন জরুরি? উত্তরের দিক থেকে বিচার করলে এই বয়সে আত্মপরিচয়ের সংকট, মনোযোগের ঘাটতি, সহকর্মী প্রভাব বোঝা শিক্ষকের সহানুভূতিশীল আচরণে সাহায্য করে। কোনো ছাত্র যদি বারবার পড়া মনে রাখতে না পারে বা ফলাফল খারাপ হয় আপনি কিভাবে বুঝবেন সমস্যাটি কী এবং কিভাবে সাহায্য করবেন? বকাঝকা প্রথমেই করা যাবে না, কারণ খুঁজতে হবে। শেখার সমস্যা থাকতে পারে, ফ্যামিলি ইস্যুও থাকতে পারে, মনোযোগের অভাব হতে পারে, তাই কারণটা খুঁজে সেই সমস্যা সমাধান করতে হবে। দরকার হলে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ধৈর্য ধরে তাকে সহায়তা করতে হবে। পিয়াজ বা কোহলবার্গের মতো মনোবিজ্ঞানীদের তত্ত্ব সম্পর্কে আপনার কী ধারণা আছে এবং তা শিক্ষাদানে কিভাবে কাজে লাগানো যায়? পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট স্টেজ মানে বিভিন্ন পর্যায়ে তাদের মানসিক ডেভেলপমেন্ট বিভিন্ন রকম হয় এক একটা সময়, যেমন ক্লাস 9, 10 থেকে বা 11, 12-এর ছাত্রছাত্রীদের তাদের কগনিটিভ ডেভেলপমেন্ট কেমন হবে, চিন্তন কেমন হবে সেটি আলোচনা করা যেতে পারে। সেভাবে তাদের ক্লাসরুমে তাদেরকে ম্যানেজ করতে হবে। এবং কোহলবার্গে মোরাল ডেভেলপমেন্ট, ইতিহাসের যে সমস্ত বিভিন্ন ঘটনা আছে সেখানে যে মোরালিটি, নৈতিকতা কতটা প্রয়োজন ছিল সেটার সঙ্গে একটা যোগাযোগ কিন্তু আমাদেরকে এই উত্তরের মধ্যে রাখতে হবে। পজিটিভ রিইনফোর্সমেন্ট ক্লাসরুমে কিভাবে ব্যবহার করা যাবে? সবসময় ইতিবাচক তাদেরকে রাখতে হবে, গুড, ভেরি গুড, এক্সেলেন্ট, তাদেরকে সবসময় ইন্সপায়ার করা, ছোট ছোট কথায় তাদেরকে ভুল না ধরা এবং তাদেরকে সবসময় এগিয়ে যাওয়ার এবং সঠিক মোরালিটির সঙ্গে সঠিকভাবে কাজ করার সহায়তা তাদেরকে দেখাতে হবে। 6
নম্বর পর্ব সমাপ্তিমূলক প্রশ্ন। আপনি কেন মনে করেন যে আপনি এই পদের জন্য উপযুক্ত প্রার্থী? 21 নম্বর প্রশ্ন, আপনার কি আমাদের কাছে কিছু জিজ্ঞাসা করার আছে? এখানে একটা প্রশ্ন প্রস্তুত করে রেখে যেতে পারেন। সাধারণত এটি সরকারি ইন্টারভিউতে জিজ্ঞাসা করে না, তবুও যদি আপনাদের কাছে এরকম কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা উত্তর করবেন, যদি না থাকে তাহলে আপনারা বলে দেবেন যে না, সেরকম কোনো জিজ্ঞাসা করার কিছু নেই। আর কোনো প্রশ্ন না পারলে সেটাকে বাড়িয়ে চাড়িয়ে ভুলভাল বলার কোনো প্রয়োজন নেই। এখন সাধারণ কিছু পরামর্শ যেটি আপনাদের কাজে লাগতে পারে। প্রতিটি উত্তর সংক্ষিপ্ত দেবেন, 30 থেকে 60 গঠনমূলক হবে। অতিরিক্ত দীর্ঘ উত্তর কিন্তু এড়িয়ে যাবেন, বেশি এক্সপ্লানেশন দেওয়ার দরকার নেই। তথ্যভিত্তিক প্রশ্নে সাল ও ঘটনা নির্ভুলভাবে বলার চেষ্টা করুন। নিশ্চিত না হলে বলবেন না, অনুমান করে সেখানে বলার কোনো দরকার নেই। একটু ভেবেচিন্তে বলবেন, না হলে বলবেন না, এড়িয়ে যাবেন। অ্যানালিটিক্যাল প্রশ্নে একপাক্ষিক মতামত না দিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরুন। যে আমার মতে একটাই শুধু বলে দিলাম তা না, আমার মতে এটাও হতে পারে, এটাও হতে পারে। বিভিন্ন ঐতিহাসিকদের মত দিতে পারেন, যে কিছু কিছু ঐতিহাসিক এটা মনে করেন, আবার অনেক ঐতিহাসিক মনে করেন যে না, এটা নয়। এরকমভাবে এক দ্বিপাক্ষিক মতামত দেবেন। ক্লাসরুম ম্যানেজমেন্ট ও চাইল্ড সাইকোলজির প্রশ্নে বাস্তব উদাহরণ ব্যবহার করলে উত্তর আরও জোরদার হয়। পোশাক, বসার ভঙ্গি ও চোখে চোখ রেখে কথা বলা, এই বিষয়গুলোতেও নজর দিতে হবে অবশ্যই। তো এই ছিল একটা মক ইন্টারভিউ উপস্থাপন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরা আরও আগ্রহী হব এবং এরকমভাবে আরও মক ইন্টারভিউ ক্লাসে আপলোড করতে থাকব। তবে কোনো রকম যে সমস্ত বাকি ইউটিউবে যেমন হয় ভিডিও ইনিয়ে বিনিয়ে অনেক রকমভাবে বলা, সে সমস্ত ইন্টারভিউগুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন।